রূপপুরে আরও 2টি ইউনিট বসাতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা। সময় লাগবে 3 বছর। অবকাঠামো থাকায় মিলবে নানামুখী সুবিধা। নতুন প্রজন্মের প্রযুক্তিতে চোখ বাংলাদেশের। বিএনপির দেশ বিরোধী প্রচারণায় কান দেয় না উন্নয়ন সহযোগীরা। ওয়াশিংটন ডিসিতে অর্থমন্ত্রী। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বাংলাদেশে অগ্রাধিকার IMF-এর। এবং গরম বাড়ায় ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। বেড়েছে সব ধরনের ইলেকট্রনিক্স রিচার্জেবল পণ্যের দাম। খোরা অজুহাত আমদানিকারকদের। লাগাম টানার দাবি ভোক্তার। সময়ের সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। সরকারি সিদ্ধান্তের পর রূপপুরে আরও 2টি ইউনিট বসাতে শিগগিরই শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা। আর এই সমীক্ষা চালাতে সময় লাগবে অন্তত 3 বছর। কিন্তু রূপপুরে নতুন ইউনিট বাড়ানো কতটা যৌক্তিক, কিংবা সেগুলো নির্মাণে কত সময় লাগবে? রাশিয়ার বেলারুস নিউক্লিয়ার প্ল্যান্ট ঘুরে এসে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফারুক ভূঁইয়া রবিন। রাশিয়ার সোয়ালব্লেস্ক অঞ্চলের 6 দশকের পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বেলারুস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যার অবস্থান আঞ্চলিক কেন্দ্র ইকেতেরিনবুর্গ থেকে 45 কিলোমিটার দূরে আর রাজধানী মস্কোর 1800 কিলোমিটার পূর্ব দিকে। বর্তমানে সোয়ালব্লেস্কের অন্তত 15% জ্বালানি চাহিদা মেটাচ্ছে 1485 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি। 1964 সালে চালু হওয়া এই কেন্দ্রটির বড় বিশেষত্ব হচ্ছে এখানকার বিভিন্ন ইউনিটে চুল্লি বা রিঅ্যাক্টর ব্যবহারের ভিন্নতা। 4 ইউনিটের এ প্ল্যান্টটিতে 2টি রিঅ্যাক্টর ছিল প্রথম প্রজন্মের, যেগুলো উৎপাদন চক্র শেষে এখন ডিকমিশনিং বা নিষ্ক্রিয়করণ পর্যায়ে রয়েছে। বর্তমানে উৎপাদনে থাকা ইউনিট দুটির ধরনে রয়েছে ভিন্নতা। 1980 সালে চালু হওয়া তৃতীয় ইউনিটে BN600 এবং 2015 সাল থেকে উৎপাদনে থাকা চতুর্থ ইউনিটে বসেছে 3+ জেনারেশনের রিঅ্যাক্টর BN800, যা ফার্স্ট নিউট্রন রিঅ্যাক্টর হিসেবে পরিচিত। আর 2026 সাল থেকে শুরু হবে কেন্দ্রটির 5ম ইউনিট নির্মাণ কাজ, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর BN1200। আর সে নির্মাণযোগ্যে সময় লাগবে অন্তত 6 বছর। রাশিয়ার প্রথম প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বেলারুস পাওয়ার প্ল্যান্টের নজর এখন চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে। আর প্রযুক্তির নতুন নতুন সংস্করণের সঙ্গে রাশিয়ার বহু বছর আগের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিয়ত খাপ খাইয়ে নেওয়ার দৃষ্টান্ত বাংলাদেশ সহ বহু দেশকে নানামুখী বিকল্প নিয়ে ভাবতে উৎসাহিত করবে, এমনটি মনে করেন এখানকার বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িতরা। We cannot say that the types 3+ generation as a BN800 or 3 generation as a VVR1000 are bad. No, of course not. We are aiming for the future development. That's why we set the criteria with ambitious goals. Ambitious criteria for the new type of reactor. রাশিয়ার বেলারুস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও বসবে আরও 2টি ইউনিট। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপপুরের রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের বৈঠকে জানানো হয়, প্রথম 2টি ইউনিটের কাজ শেষ হবে 2026 সালে। এরপর শুরু হবে পরের 2 ইউনিটের কাজ। প্রশ্ন আসতে পারে, সব মিলিয়ে তাহলে সময় লাগবে কেমন? রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুরের অভিজ্ঞতা আমলে নিলে যে আভাস মিলছে, প্রাথমিক সমীক্ষা ও মূল অবকাঠামো নির্মাণে তৃতীয় ইউনিটের জন্য অপেক্ষায় থাকতে হবে এখন থেকে আরও অন্তত 10 বছর। 2টা ইউনিটের কনস্ট্রাকশন শুরু করতে গেলে এই যে পূর্ব প্রস্তুতিটাই হচ্ছে সাইড ইঞ্জিনিয়ারিং সার্ভে থেকে শুরু করে ডিজাইন ইলাবোরেশন করা, সেটা একটা সময়সাধ্য ব্যাপার, সেটা 2-3 বছর লাগে। আশা করি অচিরেই সার্ভে কাজ সেটা শুরু করা হবে। কনক্রিট ঢালাই করার থেকে বড় রিঅ্যাক্টর কনস্ট্রাকশনের যে টাইম হিউজ অ্যাক্টিভিটিসের জন্য আমাদের দেশের মতো দেশে 8 বছর লাগবেই কমপক্ষে। যদিও রূপপুরের বিদ্যমান অবকাঠামো নতুন প্রকল্প বাস্তবায়নে দেবে নানামুখী সুবিধা। ফুয়েল ট্রান্সপোর্টেশন, লোডিং আনলোডিং, ফুয়েল ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সবগুলোর জন্য একটা সেন্ট্রাল ফ্যাসিলিটি, সেটার জন্য সব দিক দিয়েই সুবিধা। অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার আগেই প্রস্তুত থাকে, যাতে নতুন ইউনিট কনস্ট্রাকশনের ক্ষেত্রে সময় কম লাগে, তুলনামূলকভাবে খরচ কম হয়। তবে ইউনিট বাড়ালে কারিগরি সক্ষমতার পাশাপাশি পানির প্রাপ্যতার দিকেও দিতে হবে বিশেষ নজর। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, রাশিয়া। আইন আছে, তবে সেটা শুধু কাগজে কলমে। দেশের আকাশসীমায় নিয়ন্ত্রণহীনভাবে ড্রোন উড়লেও নেই সচেতনতার বালাই। যে যার ইচ্ছে মতো ড্রোন কিনে হয়ে যাচ্ছেন পুরোদস্তুর অপারেটর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ড্রোন কেনার আগে জেনে নিতে হবে দেশের প্রচলিত আইন। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট।
পাখির চোখে নিচের দৃশ্য। রিমোট কন্ট্রোলের সহায়তায় আকাশের বুকে পাখির মতো উড়ে বেড়ায় ড্রোন, যার সাহায্যে ধারণ করা হয় ভিডিও চিত্র। এবারের পহেলা বৈশাখের পরদিন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য HM গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ অনুমতি ছাড়াই মানিক মিয়া এভিনিউতে ওড়ান ড্রোন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে জব্দ করা হয় ড্রোন, বাধ্য করা হয় মুচলেকা দিতে। এ ঘটনার পর মনে প্রশ্ন জাগে, তবে কি দেশের আকাশ সীমায় ড্রোন ওড়ানো এতটাই সোজা? ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন আইন ২০২০ অনুযায়ী ব্যবহারের ভিত্তিতে ড্রোনকে ভাগ করা হয়েছে ৪ ভাগে। তবে ক্যাটাগরি যাই হোক, সামরিক ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত ড্রোন ছাড়া ১০০ মিটার উচ্চতার উপরে উঠতে হলে লাগবে অনুমতি। পাশাপাশি যন্ত্রটি উড়ানোর জন্য রয়েছে ৩টি জোন। গ্রিন জোন এবং ইয়েলো জোনে শর্ত সাপেক্ষে উড়ানোর অনুমতি থাকলেও রেড জোনে তা সম্পূর্ণ নিষিদ্ধ, যার মধ্যে রয়েছে জাতীয় সংসদ, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকা। এমনকি ভিআইপি মুভমেন্টের ৩ ঘন্টা আগে থেকেও সেই এলাকায় নিষিদ্ধ ড্রোন উড়ানো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো, এগুলোকে বলে কি পয়েন্ট ইনস্টলেশন। তখন রাষ্ট্র সেই বিশেষ বিশেষ এরিয়াগুলোকে কেপিআই হিসেবে ডিক্লেয়ার করে। ড্রোনের নীতিমালার মধ্যে স্পেসিফিকলি উল্লেখ আছে যে স্পেশাল কেপিআই গুলোতে ড্রোন উড়ানো যাবে না। বাংলাদেশের ড্রোন আমদানির ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা। প্রয়োজন হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ড্রোন ওড়ানোর আগে নিয়মকানুন ঠিক করে জানতে হবে, নয়তো পড়তে হবে নানা সমস্যায়। নিয়ম জানেন না বলেই যে একটা অপরাধ করতে পারবেন বিষয়টা এমন না। প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব রাষ্ট্রের নিয়মকানুন সম্পর্কে জানা। আইন অনুযায়ী প্যালট সহ 7 কেজির বেশি ওজনের ড্রোনের নিবন্ধন বাধ্যতামূলক। হাতে একটি ড্রোন আছে, এর মাধ্যমে ধারণ করা যাবে সব ধরনের ভিডিও ফুটেজ। এমন ধারণা যদি কারো মধ্যে থেকে থাকে তাহলে তা সম্পূর্ণই ভুল। কারণ ড্রোন চালানোর আগে অবশ্যই মাথায় রাখতে হবে ড্রোন উড্ডয়ন নীতিমালা, নয়তো শাস্তি অনিবার্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেশবিরোধী প্রচারণায় উন্নয়ন সহযোগীদের কাছে বিএনপি পাত্তা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমলেও মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লাহর রিপোর্ট। অবকাঠামো সহ সার্বিক দৃশ্যমান উন্নয়ন জোরদারে বিশ্বজুড়েই চলছে নানা কর্মযজ্ঞ। বিপরীতে বাড়ছে অর্থ ব্যবস্থাপনার বৈষম্য, যা ধনী ও গরিবের ব্যবধান বাড়িয়ে তুলছে আকাশসম। বুধবার বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে খ্যাতিমান অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা পাচ্ছে বাংলাদেশ। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আক্ষেপ করে জানান, উন্নত দেশগুলোর হানাহানির শিকার বাংলাদেশ। নতুন করে মূল্যস্ফীতির বাড়ার শঙ্কা তৈরি করছে ইরান সহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা। মূল্যস্ফীতিটাও আসছে, নেমে আসছে। এটা কত রকম ফ্যাক্টর কাজ করছে, কিন্তু আমরা তো হ্যাভ নট গিভেন আপ। অর্থমন্ত্রীর দাবি, কৃষক ও উৎপাদক পর্যায়ে জিনিসপত্রের দাম কমেছে, কিন্তু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে সরকারের ব্যর্থতা স্বীকার করেন তিনি। প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে এবং সেটা মার্কেটেও যাচ্ছে। এখন মার্কেটে কি করছে ওরা, যারা বিক্রি করে তাদের তো সেখানে তো অনেক কিছু কাজ করার আছে। মন্ত্রী দাবি করেন, বিএনপির দেশবিরোধী প্রচারণায় কান দেয় না উন্নয়ন সহযোগীরা। যখন দেখলো যে তারা কিছুই করতে পারছে না, মানুষ তো রেসপন্ড করছে না, জনগণ, তো তখন তারা নানা রকম করে, ভায়োলেন্স করে, এসব করে। এগুলো করে তো কোনো লাভ নাই, কারণ আওয়ামী লীগের যে সাপোর্ট বেস এইটা এত ডিপ সিটেড যে এটা তো এইভাবে হবে না। এর আগে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। করোনা মহামারীর ধকল কাটিয়ে না উঠতেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়তি মূল্যস্ফীতিতে ক্ষতবিক্ষত বাংলাদেশের মতো উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলো। সেক্ষেত্রে আগামীতে কতটা কৌশলী হয়ে অভ্যন্তরীণ উন্নয়ন ধরে রেখে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে পারবে দেশগুলো, সেদিকেই গুরুত্ব দিচ্ছে IMF।
ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গরম বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরী জুড়ে বাড়ছে পানির জন্য হাহাকার। অথচ ওয়াসার অসংখ্য পাইপলাইনে ফুটোর কারণে প্রতিদিনই 2.5 কোটি আর বছরে 912 কোটি লিটার পানি অপচয় হচ্ছে। এর প্রভাব পড়েছে 90,000 গ্রাহকের উপর। তীব্র সংকটের মধ্যে আবার ওয়াসার 61% পানির দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সবেমাত্র গ্রীষ্মের শুরু, এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট। নগরীর পতেঙ্গা, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ। একদিকে পানির জন্য হাহাকার, অপরদিকে খুদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি। নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ 1.5 মাস ধরে। পানিতে সয়লাব পুরো এলাকা, অথচ খাওয়ার জন্য মিলছে না পানি, তাও আবার লবণাক্ত ও দুর্গন্ধযুক্ত। গোটা নগর জুড়ে এরকম অসংখ্য পাইপে ফুটো। দিনরাত 24 ঘন্টা পানি পড়তেছে, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সকল শ্রেণীর সকল পেশার মানুষদের জন্য কষ্টসাধ্য একটা বিষয় হচ্ছে। পানি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো অনেক দুর্ভোগে কষ্ট পাচ্ছে। কাপড় চোপড় সবগুলো ময়লা হয়ে যাচ্ছে। 1.5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এটা কোনো সংস্কার নাই, কোনো কিছুই নাই। এক হিসাব বলছে গত 5 বছরে 1200 কিলোমিটার পাইপলাইনে 10,468টি ফুটো হয়েছে। মেরামতে খরচ হয়েছে 6 কোটি। প্রতিদিন 2.5 কোটি আর বছরে 912 কোটি লিটার পানির অপচয় হয়, যার মূল্য 25 কোটি টাকা। সরবরাহের 30% পানি নষ্ট হলেও ওয়াসা বলছে ভিন্ন কথা। এভরিডে লিকেজ রিপেয়ার করা হচ্ছে এবং তার ফলে যে পানি যাচ্ছে একেবারে মিনিমাম, এটা হয়তো ম্যাক্সিমাম 1 to 2% হতে পারে, নট মোর দ্যান দ্যাট। ক্যাব বলছে ফুটো যত বড় হবে ততই বাড়বে বিল। এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা, যার প্রভাব সরাসরি পড়ে ভোক্তার উপর। লিকেজ বড় না হইলেই ততক্ষণ পর্যন্ত এটার কোনো সংস্কারের উদ্যোগগুলো নেয় না। তো এটার কারণে যে পরিমাণ সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে, এটার পুরো দায়টাই কিন্তু ভোক্তাদের গাড়ে গিয়ে পড়তেছে। হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে 90,000 গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে 50 কোটি লিটার পানি, যার 30%ই নষ্ট হচ্ছে পাইপের ফুটোর কারণে। এদিকে পানি সংকটের মধ্যেই 61% দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। গত 1.5 মাস ধরে এরকম পানি অপচয় করছে চট্টগ্রাম ওয়াসা, অথচ এর দায় চাপাচ্ছে সাধারণ মানুষের উপর। এক হিসাব বলছে বছরে অন্ততপক্ষে 912 কোটি লিটার পানি নষ্ট করে, যার বাজার মূল্য অন্তত 25 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। লোডশেডিং আর গরমের আভাস পাওয়া মাত্রই দাম বাড়িয়েছেন চার্জিং লাইট, ফ্যান, জেনারেটর সহ আইপিএসের মতো পণ্যের। ক্রেতার চাহিদা যখন তুঙ্গে, তখন মজুত করে দাম বৃদ্ধিতে সময় পার করছে অসাধু সিন্ডিকেট। খুচরা ব্যবসায়ীরা দামের তারতম্যের দায় আমদানিকারকদের দিলেও ক্যামেরার সামনে পরিচয় লুকায় তারা। এমন লুটের রাজত্বে নীরব ভূমিকায় সরকারি তদারকি সংস্থাগুলো। আর এখনই বাজার নিয়ন্ত্রণের দাবি ভোক্তার। মোমেন হোসেনের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। 3 সদস্যের পরিবার, লোডশেডিং আর তীব্র গরমে অসুস্থ হওয়ার ভয়ে রাজধানীর বাইতুল মোকাররমে রিচার্জেবল ফ্যান কিনতে এসেছেন অনিমেষ বিশ্বাস। বলছেন 2000 টাকা রিচার্জেবল ফ্যান বিক্রি হচ্ছে 3200 থেকে 300 টাকায়। এই লোডশেডিং এর কারণে ছোট বাচ্চারা ঘুমাতে পারে না, যার কারণে আমি আসছি চার্জার ফ্যান কিনতে। বরাবরই দেখা যায় চাহিদা বাড়লে দামও বাড়ে যে কোনো পণ্যের। এবারও তার ব্যতিক্রম হয়নি। 600 টাকার রিচার্জেবল লাইটের দাম বেড়ে হয়েছে 800 থেকে 900 টাকা। প্রতিটি রিচার্জেবল ফ্যানের দাম বেড়েছে 1500 টাকা পর্যন্ত, বলছে ব্যবসায়ী উজ্জ্বল। যদিও সে দায় চাপাচ্ছে আমদানিকারকদের উপর। আমরা কিছু মাল কিনেছিলাম কত 5500 300 এরকম করে, ওগুলি এখন 6500 7000 টাকা। তাও বলে যে মাল নাই, কিছুদিন পরে আসবে। মানে এটা ওনাদের একটা সিন্ডিকেট আর কি, রাইখা দিতেছে, পরে দাম বাড়ায় বিক্রি করে। শীতের সময় এগুলো ফ্যান ছিল আপনার 25 থেকে 2200 টাকা, তো ওই ফ্যান হয়ে গেছে এখন 3000-3200 টাকা। 12 ইঞ্চি ফ্যান যেগুলা অনলাইনে মনে হচ্ছে 2200-2300 টাকা মনে হয় দেখছি, কিন্তু এই হিসেবে তো এটা অনেক দাম বেশি যাচ্ছে। 3400 টাকা বলে দিচ্ছে একবারে। ব্যবসায়ী উজ্জ্বলের তথ্যের সূত্রে রাজধানীর নবাবপুরে আর রহমান মার্কেটে সময় সংবাদ। মিডিয়া আমি জানি উনি ইম্পোর্ট করে।
পাইকার সেন্টুর তথ্য মতে আমরা যাই পাশের শামস মার্কেটে, আমদানিকারক মিডিয়া গ্লোবাল মার্কেটিংয়ে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে প্রশ্ন করা হলে আমদানিকারক নয় বলে অস্বীকার করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তার প্রতিষ্ঠানে এত পণ্য কিভাবে আসলো? প্রতিষ্ঠানের সাথে আপনাদের নামে অভিযোগ করা যে আপনারা গরম আসছে, আপনার ফ্যান প্রতি চার্জার ফ্যানের প্রতি আপনার 1500 টাকা 2000 টাকা বাড়াই দিচ্ছে। এই অভিযোগটা কি সত্য কিনা? না, ইম্পোর্টারদের জিজ্ঞেস করেন, আমরা তো ওই জায়গা না, আমরা ইম্পোর্টার না, এই নবপুরতে আশেপাশে দেখিনি। কোন জায়গা বলেন আমাকে, অ্যাড্রেসটা দেন, আমি ওখানে যাব। অ্যাড্রেস দেওয়ার কিছু নেই, এই জায়গায় অ্যাড্রেস দেওয়ার নয়। যদিও পাশের নোহা মার্কেটিং এর আমদানিকারকের পণ্যের দাম বৃদ্ধির অজুহাত রয়েছে হাজারো। পোর্টের ট্যাক্সের কারণে, মাল শিপিংয়ের খরচের বাড়তি, এলসির ডলারের দাম বাড়তির কারণে মালের রেট অটোমেটিকভাবে বেড়ে যাচ্ছে। শুধু লাইটার ফ্যান না, বছরের ব্যবধানে 20,000 টাকার আইপিএস এর ব্যাটারির দাম বেড়েছে 5,000 টাকা, 2 থেকে 3,000 টাকা বেড়েছে জেনারেটরের দামও। ব্যবসায়ীরা বলছেন এখন দামের তারতম্য কিছুটা কম, তবে গরম আর লোডশেডিং বাড়লে দামও বাড়বে পণ্যের। সামনে থেকে লোডশেডিং হলে জেনারেটরের দাম বাড়বে সম্ভাবনা আছে। তারপরে বিশ্ব আপনার ডলারের দাম ব্যাপার আছে। গত বছর একটা ব্যাটারি ছিল 18 থেকে 20,000 টাকা, এই ব্যাটারিটা দাঁড়াইছে হলো 24,500 টাকা। লোডশেডিং আর গরমের তীব্রতা পুরোপুরি বৃদ্ধি না হওয়ার আগেই রিচার্জেবল পণ্যের দাম তুঙ্গে। ক্রেতারা বলছেন এখন থেকে ব্যবসায়ীদের লাগাম টানা না গেলে নানা অজুহাতে হাতিয়ে নেবে কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রূপপুরে আরও 2টি ইউনিট বসাতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা। সময় লাগবে 3 বছর। অবকাঠামো থাকায় মিলবে নানামুখী সুবিধা। নতুন প্রজন্মের প্রযুক্তিতে চোখ বাংলাদেশের। এবং বিএনপির দেশবিরোধী প্রচারণায় কান দেয় না উন্নয়ন সহযোগীরা। ওয়াশিংটন ডিসিতে অর্থমন্ত্রী। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বাংলাদেশ অগ্রাধিকার IMF-এর। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। তানভীর, ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।